নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। তোমরা যারা এখন খবর ফলো করছো, এই টার্মটা খুব বেসিক শুনে থাকবে, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং প্রতি বছর যখন পশ্চিমবঙ্গে ভোট হয়, ভোটের সময় আসে, তখন এই ঘাটাল মাস্টার প্ল্যান বারবার খবরে উঠে আসে এবং এই নিয়ে প্রচুর বিতর্ক হয়। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে ঘাটাল মাস্টার প্ল্যান কি, কেন 30 বছরের ওপর হয়ে গেল এই প্ল্যানটা এখনো সাকসেসফুল হলো না, এবং প্রথম থেকে ইয়ার বাই ইয়ার কিভাবে এর ডেভেলপমেন্ট হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা এবং এই নিউজটা আমরা আলোচনা করব। তার সাথে সাথে তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমার বানানো অন্যান্য ক্লাস তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই দেখতে পাবে। প্রতি বছর যখন বর্ষাকাল আসে তখন এই ঘাটাল এলাকাতে ভয়ঙ্কর বন্যা দেখা দেয়, এবং বন্যার প্রকোপ এমনই থাকে যে এরকম শহরের রাস্তাতে নৌকা চলতে দেখতে পাওয়া যায়। এবং এটা আজকে বলে নয়, বহু বছর ধরে সেম জিনিস আমরা দেখতে পাবো যে এই জায়গাতে পুরো অঞ্চলটা জলমগ্ন হয়ে যায় এবং বাড়িতে পর্যন্ত জল উঠে আসে, নৌকা চালাতে লোকে বাধ্য হয়। এই ব্যাপারটা হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে ঘাটালের অবস্থান। ঘাটালের যদি অবস্থান দেখি, এর চারিদিকে 3টে নদী রয়েছে। একদিকে রয়েছে শিলাবতী নদী, অন্যদিকে রয়েছে কংসাবতী নদী, তার সঙ্গে ঝুমি বলে একটা নদী। এই 3টে নদীর মাঝখানে অবস্থান করছে এই ঘাটাল। এবং এই ঘাটালের বন্যার পিছনে মেন কারণ হচ্ছে যখন এই 3টে নদীতে বর্ষার অতিরিক্ত জল চলে আসে, সেই জলটা এই ঘাটাল যে অঞ্চলটা, যেহেতু এটা মাঝখানে পড়ে যাচ্ছে, সেই জায়গাতে উঠে আসে। যতদিন না পর্যন্ত রূপনারায়ণ নদী দিয়ে সম্পূর্ণ জল বেরিয়ে যায়, কারণ আলটিমেটলি এই সমস্ত জলগুলো রূপনারায়ণ নদীতে গিয়ে পড়ে। যখন রূপনারায়ণ দিয়ে এই জলগুলো বেরিয়ে যায় তখন সমস্যা কাটে, কিন্তু ততদিন অবধি, যতদিন না এই জল বেরিয়ে যাচ্ছে, ততদিন অবধি এই এলাকাতে এইরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া যায়। এই ছবিটা বদলানোর জন্য নিয়ে আসা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানের মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোকে নিয়মিত ড্রেজিং করা। যেহেতু এখানে নদীতে পলি জমে যায়, তার ফলে অতিরিক্ত যে জল সেটা বন্যার আকারে এই সমস্ত এলাকাতে চলে আসে। তো সেই জন্য এখানে এই প্ল্যানের মধ্যে প্রথম যেটা করা হয় যে মূল নদী এবং শাখা নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা। এছাড়াও একটা পাম্প হাউস তৈরি করা, স্থানীয় খালগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ, খাল সংস্কার এবং নদী এবং খালগুলোতে লক গেট বসানো। মেন এটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং এইগুলোর মাধ্যমে মানে যেটা রিপোর্ট, সেটা হচ্ছে এইগুলোর মাধ্যমে এই বন্যার থেকে রক্ষা পাওয়া যেতে পারে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম যে ড্রাফট বা প্রথম কথা এটা বলেন বাম আমলের একজন সাংসদ, যার নাম হচ্ছে নিকুঞ্জ বিহারী চৌধুরী। এবং সেই মতো একটা বিশেষ কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটি ফাইনালি এই মাস্টার প্ল্যানটা দেয়। 1959 সালে, সেই সময় নেহেরু গভর্নমেন্ট চলছিল সেন্ট্রাল গভর্নমেন্টে। সেই সময় কেন্দ্রীয় সরকার একটা কমিটি তৈরি করে যার নাম হচ্ছে মান সিংহ কমিটি। এই মানসিং কমিটি এই পুরো এলাকা পরিদর্শন করে এবং তারপরে একটা রিপোর্ট পেশ করে। কিন্তু বিভিন্ন কারণে প্রকল্প থেমে যায়। এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই সময় এগিয়ে যায়নি। এরপরে প্রায় 10 বছর পর 1979 সালে, তখনও চলছে বাম সরকার, এবং বাম সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের তরফ থেকে মঞ্জুর করে দেয়। বরাদ্দ করা হয় 49 কোটি টাকা। এরপরে আবার অনেক বছর কেটে যায়। 1983 সালে, প্রায় 20 বছর পরে, ফাইনালি ঘাটাল মাস্টার প্ল্যান যে প্রকল্প, তার শিলান্যাস করা হয়। শিলান্যাস করেন সেই সময় যিনি সেচ মন্ত্রী ছিলেন, প্রভাস রায়। কিন্তু এই শিলান্যাসই থেকে যায়, তারপরে নতুন কিছু ডেভেলপমেন্ট হয় না, সেম অবস্থা চলতে থাকে। 1993 সালে ফাইনালি এখানকার মানুষ একটা কমিটি তৈরি করে, সংগ্রাম কমিটি তৈরি করে, যাদের উদ্দেশ্য হচ্ছে এই ঘাটাল মাস্টার প্ল্যান যেটা, সেটা সাকসেসফুল করা, এবং এর নেতৃত্ব দেয় স্থানীয় বাসিন্দারা। তা সত্ত্বেও বহু বছর কেটে যায়। 2009 সালে আবার পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় রাজ্য, এবং এখানে একটা আবার প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়, এবং এই প্রজেক্ট রিপোর্ট চলে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। 2010 সালে
গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন বলে একটা কমিটির কাছে এই রিপোর্টটা জমা পড়ে, কিন্তু সেই বছরে বা তার পরের বছরে কেন্দ্র এই রিপোর্টটাকে ফেরত পাঠিয়ে দেয়। তাদের বক্তব্য ছিল আরো কিছু তথ্য প্রয়োজন, সেই তথ্য চেয়ে কেন্দ্র রিপোর্টটাকে পুনরায় বিবেচনা করার জন্য রাজ্যের কাছে পাঠিয়ে দেয়। 2011 সালে সেই সময় যিনি সেচ মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া, তিনি পুনরায় উদ্যোগী হন এই ব্যাপারটা নিয়ে। সেই সময় কেন্দ্র সরকার এটাকে ছাড়পত্র দিয়ে দেয়, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিটি এই ঘাটাল মাস্টার প্ল্যানকে ছাড়পত্র দেয়। তো ফাইনালি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দু তরফ থেকেই এই যে মাস্টার প্ল্যান সেটার ছাড়পত্র মিলে যায়, কিন্তু প্রবলেম আছে এরপরে জমি অধিগ্রহণ নিয়ে। 2011 সালে কেন্দ্রের একটা সংস্থা ওয়াটার অ্যান্ড পাওয়ার কনসালটেন্সি সার্ভিসেস, এরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে বলা হয় যে এই সম্পূর্ণ প্রকল্পটাকে করার জন্য 3500 হেক্টর জমি স্থায়ীভাবে অধিগ্রহণ করতে হবে। এছাড়াও এটা তো মানে এই জমিটার উপর বিভিন্ন যে বাঁধ ড্যাম যা যা তৈরি করার কথা রয়েছে সেইগুলো হবে এবং এটা স্থায়ীভাবে নিয়ে নেওয়া হবে, এবং তার সাথে অধিগ্রহণ করতে হবে 9975 হেক্টর জমি, যেটা অস্থায়ীভাবে, অর্থাৎ যতদিন কাজ চলবে এই জমিটা অধিগ্রহণ করা হবে। যখন কারণ বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করার জন্য জিনিসপত্র রাখার জন্য জমি দরকার, তো তার জন্য এই জমিটা নেওয়া হবে, পরবর্তীকালে সেই জমিটা ফেরত দিয়ে দেওয়া হবে। এইরকম একটা বিশাল বড় জমির পরিমাণ দেয় এই কমিটি। কিন্তু এই সময় বাম সরকার ক্ষমতা থেকে চলে যায়। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার, এবং তৃণমূল সরকারের ক্ষমতায় আসার পিছনে মেন যে হাতিয়ার ছিল সেটা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। সিঙ্গুর আন্দোলনের মেন বক্তব্যই ছিল যে যে জমি রয়েছে, কৃষি জমি রয়েছে বা অন্যের যে জমি রয়েছে, সেটাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার জোর করে অধিগ্রহণ করতে পারবে না। যদি কেউ অনিচ্ছুক হয় তাহলে সেই জমি অধিগ্রহণ করা যাবে না। এইটা মেন বক্তব্য ছিল তৃণমূল সরকারের, এবং সেই অনুযায়ী তারা ক্ষমতায় আসার পর নিজস্ব একটা জমি নীতি গ্রহণ করে, অর্থাৎ রাজ্য সরকার একটা নতুন জমি নীতি তৈরি করে। এই নীতিতে বলা হয় যে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না। তা সত্ত্বেও 2015 সালে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান তাকে সবুজ সংকেত দিয়ে দেয় কেন্দ্র। এবার সমস্যা হয়ে দাঁড়ায় অর্থ নিয়ে। একদিকে সমস্যা হয়েছিল হচ্ছে জমি নিয়ে, জমি অধিগ্রহণ নিয়ে, এরপর একটা প্রবলেম আছে টাকা, কে সেই টাকা খরচ করবে। টোটাল বাজেট অনুযায়ী ঠিক হয়েছিল 2200 কোটি টাকা এর জন্য লাগবে, কিন্তু সেই বাজেটটা কমে দাঁড়ায় 1240 কোটি টাকা। যাই হোক, এই বাজেটের এই সময়ের নিয়ম অনুযায়ী 75% অংশ দেবে হচ্ছে কেন্দ্র সরকার এবং বাকি অংশ দেবে হচ্ছে রাজ্য সরকার। পরে এটাও ঠিক হয় যে এই নিয়মেরও চেঞ্জ হবে, 50-50 করা হয়। রাজ্য সরকার দেবে 50%, কেন্দ্র সরকার দেবে 50%। সেই সময় রাজ্য জানায় যে তাদের কাছে টাকার অভাব রয়েছে, যে টাকার পরিমাণ দরকার এই প্রকল্পটা করার জন্য রাজ্যের তরফ থেকে সেই পরিমাণ টাকা তাদের কাছে নেই। সেই জন্য রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন বলে একটি সংস্থাকে দায়িত্ব দেয় এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার জন্য বা কাজটাকে কমপ্লিট করার জন্য। এর মাধ্যমে বলা হয়েছিল যে রাজ্য সরকারকে টাকা খরচ করতে হবে না। কি করা হবে, এখান থেকে যে মাটি এবং বালি তোলা হবে ড্রেজিং এর মাধ্যমে হোক বা যেভাবে নদীর খাতকে বড় করার জন্য যে বালির দরকার লাগবে, মাটির দরকার লাগবে, সেইগুলো বিক্রি করে রাজ্যের টাকা চলে আসবে এবং সেই টাকা দিয়ে এই প্রকল্পটাকে কমপ্লিট করা যাবে। কিন্তু এর একটা নেগেটিভ দিক রয়েছে, সমস্যা রয়েছে, যে সমস্যাটার কারণে এত বড় প্রকল্পটা কিভাবে করা যাবে সেটা কোনো সংস্থাই বুঝতে পারছিল না। মেন ব্যাপার ছিল কি, যে এতটা যে ড্রেজিং করা হবে, নদীর খাত বাড়ানো হবে, তার জন্য যে বালি তোলা হবে, মাটি তোলা হবে, সেটা রাখা কোথায় হবে? তার জন্য জমি দরকার। জমি না হলে সেই জিনিসটা হবে কি করে? কিন্তু রাজ্য সরকারের যে নিয়ম সেই সময় তারা চালু করে, সেই অনুযায়ী জমি নেওয়ার যে প্রকল্প বা জমি নেওয়ার যে পদ্ধতি সেটা অনেক কঠিন হয়ে গেছিল। তো এইভাবে সেই সময় যে প্রকল্পের মেন ডেভেলপমেন্ট ছিল সেটাও আটকে যায়। তো আজ অব্দি ঘাটাল মাস্টার প্ল্যান করে ওঠা যায়নি। তার কারণ হিসাবে বিরোধী পক্ষ যে মতামত দেয় সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে টাকা দেওয়ার কথা রয়েছে সেই টাকা তারা দিতে চায় না, এবং তার সাথে সাথে জমি অধিগ্রহণের যে প্রবলেমটা রয়েছে সেটারও কথা তুলে ধরে বিরোধী পক্ষ।
টেকনিক্যাল পার্ট অনুমোদিত, ফিনান্সিয়াল পার্টে আটকে আছে। রাজ্য সরকার তার 50% টাকা দিতে চাইছে না, আর জমি নিতে চাইছে। জমি নিতে হবে, যেটা আমরা টেলিগাই, কপালেশ্বরী, বাগি, খিরাই, চন্ডিয়াতে করিয়ে দিতে পেরেছিলাম মাঠে নেমে মানুষকে বুঝিয়ে। স্বেচ্ছায় মানুষ এগিয়ে এসেছিল, এখানে কোনো উদ্যোগ নেই, স্বাভাবিকভাবে হয় না। এবং বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, অন্যদিকে ঘাটালের যিনি বর্তমান সাংসদ অর্থাৎ দেব, তারা বারবার এই কথা দায়ী করেছে কেন্দ্র সরকারকে। তাদের বক্তব্য কেন্দ্র সরকার এখানে সদিচ্ছা দেখাচ্ছে না এই প্রজেক্টটা করার জন্য, যার জন্য এটা করা যাচ্ছে না। এই অবস্থাতে বর্তমান এই রিসেন্ট টাইমে যা ডেভেলপমেন্ট, সেই অনুযায়ী মমতা ব্যানার্জি তিনি বলেছেন পার্লামেন্টে বারবার সরব হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে কোনো রকম উদ্যোগ নেয়নি। রাজ্য সরকার দুর্গতদের জন্য প্রশাসনিক সহায়তা সুনিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে তিনি সবাইকে অনুরোধ করেন যে একে অপরের পাশে দাঁড়ানোর। শুধু তাই নয়, তিনি এটা যেটা এখন যেটা বলছেন সেটা হচ্ছে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের খরচে এই যে প্ল্যানটা, এই যে প্রকল্পটা সেটা করবে। এবং এটার রিসেন্ট খবর ফেব্রুয়ারি মাসের, যে রাজ্য সরকার তার নিজস্ব সংস্থান দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ঘাটালের এই পরিস্থিতির জন্য মেনলি দায়ী জিওগ্রাফি, তার যে জিওগ্রাফিক লোকেশন সেটাই দায়ী বলা যেতে পারে। কারণ এমন একটা পরিস্থিতিতে, এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা, যেখানে প্রতি বছর এরকম বন্যা দেখা দেয়। তো এর থেকে আমরা অবশ্যই সকলে চাইবো যে এই প্ল্যানটা সাকসেসফুল হোক, সেটা যেভাবেই হোক না কেন। কারণ এখানকার মানুষ প্রতি বছর বন্যার সময়, বর্ষাকালে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, প্রচুর অসুবিধার মধ্যে পড়েন। তো অবশ্যই এই সম্পূর্ণ জিনিসটা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান খুবই প্রয়োজনীয় জিনিস। এবং আজ থেকে নয়, বহু দিন ধরে এই যে প্রকল্পটা সেটা পড়ে রয়েছে। তো অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়ন একান্ত প্রয়োজন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের বক্তব্য কি এই সম্পর্কে। তার ফলে একটা হেলদি ডিসকাশন হবে। এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আশা করছি আমি পুরো প্রথম থেকে কি কি হয়েছে এবং কিভাবে হয়েছে সেটা আলোচনা করতে সক্ষম হয়েছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা টেলিগ্রামে তোমরা সার্চ করতে পারো দ্য জিকে একাডেমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।